জবাবদিহিতা চায় না সেটার একটা বিষয় বলেছেন এবং উনি বলেছেন যে ৩ জন উপদেষ্টা পদত্যাগ করতেও চেয়েছিল। সেখানে উনি আছেন কিনা সেটা বলেনি। এবং উনি মানে উনার মেয়াদ শেষে উনি সমস্ত ব্যাখ্যা দিবেন। কি করেছেন না করেছেন সেগুলো। তো এখানে আসলে মানে উনাদেরকেই সবসময় জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং দায় মুক্তির বিষয়টা আসলে মানে এই উনারা ক্ষমতা ছেড়ে দিলে দায় মুক্তি নিয়ে খোঁজার চেষ্টা করছে এটা যদিও টিআইবির রিপোর্ট বলছে বা অন্যান্য জায়গা থেকেও এসেছে। তো আপনার কি মনে হচ্ছে যে এই সরকারের মেয়াদ যদি আর মানে নির্বাচন পর্যন্তই থাকে, তাহলে এই সরকার কিরকম পরিস্থিতিতে পড়তে পারে এবং এখন থেকেই তারা সেই আলোচনা শুরু করেছে? আপনার কাছে শুনতে চাই আপনি আপনার বিশ্লেষণ। না, দায় মুক্তি তো আমি মানে বুঝি না, কারণ আমাদের এই যে আক্তার ভাইরা তো মুক্তিযোদ্ধা, আমি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান, মহান মুক্তিযুদ্ধের। ওই মুক্তিযোদ্ধারও তো দায় মুক্তি চাইনি, কিংবা আমরা 90-এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণ ছাত্র হিসেবে কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। 90-এর গণঅভ্যুত্থানের পরও তো আমরা দায় মুক্তি চাইনি। 90-এর গণঅভ্যুত্থানের সাহসী ছাত্র নেতারা তো বডিগার্ড চাইনি, লাইসেন্স চালিত অস্ত্র চাইনি, কি নাম গানম্যান চাইনি। দায় মুক্তি মানে কি? তার মানে এই আন্দোলনের কিছু অংশ যারা ক্ষমতায় বা ক্ষমতার কাছে, তাদের কি মনে হচ্ছে যে কোনো অপরাধ করেছে যে দায় মুক্তি? দায় মুক্তি তো বাংলাদেশের মানুষ প্রথম শুনেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে 20শে সেপ্টেম্বর খুনি মোস্তাক যখন ইন্ডেমনিটি দিল যে খুনিদের বিচার করা যাবে না, এবং পরবর্তীকালে নির্বাচিত সরকার সেই খুনিদের বিচার করেছে। মুক্তিযুদ্ধের রাজাকারদেরও আমরা বিচার করেছি, এবং এই বিচারের সঙ্গে শেখ হাসিনার একক ক্রেডিটের কিছু নাই। এইটা আমরা শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আমাদের ছাত্র জীবন থেকে আন্দোলন করেছি। 2008-এ জনগণ আওয়ামী লীগকে ব্যাপক মাত্রায় ভোট দেওয়ার বড় একটা কারণ ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার করবে। তো এরা কি এরকম অপরাধ করেছে? এদের দায় মুক্তি লাগবে কেন? এটা একটা মানে হাস্যকর, বরং আমাদের জুলাই আন্দোলনকে অপমান করে। দায় মুক্তি কেন লাগবে? বরং জুলাই আন্দোলনে যারা হত্যা করেছে, সে আওয়ামী লীগের হোক, বাইরের লোক হোক, যেই হোক, সেই হত্যাকাণ্ডে সুষ্ঠু একটা তদন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস করলেন না, মুখস্থ কথা বলে যাচ্ছে। আর আসিফ নজরুল সাহেব, মুশকিল হচ্ছে 1947 থেকে আমি আরো আগে না গেলাম, আজ অবধি বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সামরিক শাসক বলেন, আধা স্বৈরাচার বলেন, আধা ইলেকটেড বলেন, 2-3টা মন্ত্রণালয় টেকনিক্যাল লোকদের দিতে হয়। যেমন অর্থ মন্ত্রণালয় একজন অর্থনীতির ব্যাকগ্রাউন্ড লাগে, আইন মন্ত্রণালয় একজন হয় বিচারপতি না হলে আইনজীবী হয়েছে, উনি হয়েছেন নদী আইন বিশেষজ্ঞ। উনি এখন কি বলছে না বলছে, ওনার এই কথা শুনে মনে হলো যে ওনাকে নিয়ে বেশি হয়। তো এটা তো ওবায়দুল কাদেরও বলতো যে আমাকে নিয়ে প্রোগ্রাম করলে ইউটিউবের ভিউ বাড়ে, আপনাদেরকে মিন করে বলতো ওবায়দুল কাদের। আসিফ নজরুল সাহেবকে ওই জায়গায় পৌঁছে গেছে কিনা আমি জানি না। আর এখানে জামিনের ব্যাপারে আপনাকে পার্সোনালি বলছি না, আমাদের মিডিয়া, আমাদের জনগণ, আমাদের আন্দোলনের কিছু ইয়াং বন্ধুরা এবং অনেকেই বিভ্রান্ত আছে। জামিন মানে খালাস না, জামিন হচ্ছে আদালতেরই আদেশে একটা লোক আদালতের নজরদারির মধ্যেই থাকে। এইখানে আর কেউ আপনার ওই কি নাম বলে হাত দেখে যে জ্যোতিষ না, যে রহিমকে বেল দেওয়া হলো, রহিম 9 মাস পর গিয়ে কাকে খুন করবে। এগুলো হচ্ছে অন্ধ। এই যে সিদ্দিক ভাই বলল না যে সাংঘাতিক হাইপার হয়েছে, সাংঘাতিক একে অপরকে সহ্য করতে পারে না। সিদ্দিক ভাই, আপনার হয়তো ভালো লাগবে না, আপনি বা আক্তার ভাইয়েরও ভালো লাগবে কিনা, এইটা 8ই আগস্ট 5 আগস্ট হাসিনার পতনের পর 8ই আগস্ট ইউনূস সাহেব ওত নেওয়ার আগ পর্যন্ত এই যে বাড়িঘর ভাঙাভাঙি, একে ওকে মারা, এগুলো জায়েজ না, কিন্তু বলা যায় যে আমরা যেটা অনেক সময় বলি আপনার হচ্ছে মানে একটা ইফেক্ট, একটা ঘটনার তাৎক্ষণিক রাগ বিক্ষোভ। কিন্তু 8ই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস ওত নিয়ে সবচেয়ে যেটা বড় উনি ব্যর্থতা দিয়ে পরিচয় দিয়েছেন, উনি এই মবতন্ত্রকে প্রশ্রয় দিয়েছেন। ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা চাইলে গোলাম আজমের বাড়ি মগবাজারে ভেঙে ফেলতে পারতো না, উড়িয়ে দিতে পারতো না। কারো বাড়ি ঘরে হামলা তো এরশাদ পতনের পর আমার মনে আছে, এই যে এখন যেটা যুব উন্নয়ন অধিদপ্তর, গুলিস্তান, আক্তার ভাই এবং সিদ্দিক ভাইয়ের মনে থাকবে, সাবেক দৈনিক বাংলা মোড় থেকে একটু আগালে আল্লাহওয়ালা বিল্ডিং নাম ছিল, আক্তার ভাই মনে আছে আপনার? জাতীয় পার্টির হেড অফিস ছিল। সেইটা 6 তারিখে জনগণ গিয়ে ভাঙচুর টাংচুর করছে। আমার আজও মনে পড়ে, এক বৃদ্ধ
তার ছেলেকে নিয়ে এসে 4টা ইট নিয়ে যাচ্ছে। আমি একদম চাক্ষুষ, আমার সৌভাগ্য হয়েছিল ওই আন্দোলনও থাকার। তা আমি বললাম যে চাচা আপনি ইট নিয়ে কি করবেন? কয় যে বাবা ইট রেখে দেব, মানুষকে দেখাবো যে স্বৈরাচারের অফিসের ইট আমরা আনছি, আর যাতে কেউ স্বৈরাচার না হয়। কিন্তু সিদ্দিক ভাইয়ের ভালো লাগবে কিনা, সেই স্বৈরাচারের সঙ্গে শেখ হাসিনা এরশাদকে সমর্থনে ক্ষমতাও গেছে, আবার 98 সালে বেগম জিয়া এরশাদ এবং আক্তার ভাই যে দলে জয়েন করেছে সেই জামাতকে নিয়ে 4 দলীয় জোট করেছে। কাজে আমাদের রাজনৈতিক বিদদের ছাড়া যেরকম দেশ চলবেও না, তারাই আমাদের ভরসা। আবার কারো হাই মোরাল নেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকের শাসন আমলেই কম বেশি নানা স্বৈরাচারী প্রবণতা আমরা দেখেছি। আর আমি যেটা মনে করি, সিদ্দিক ভাই সহ সব বিএনপি নেতারা তারা অনেক প্রাজ্ঞ। মনে রাখতে হবে সিদ্দিক ভাই যে বাঙালি কিন্তু জয়ের মিছিলে বেশি যায়, এটা দেখে বিভ্রান্ত হেন না। কারণ এটাও সত্য, বেগম জিয়ার বাসার সামনে 3 মাস বালুর ট্রাক ছিল, 50টা লোকের মিছিল যায়নি। বাঙালি বিজয় মিছিলে বেশি যোগদান করে, এটা দেখে বিভ্রান্ত হবেন না। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের সঙ্গে এখন যে দল ধরে ভদ্রলোক থেকে শুরু করে চোর ছাত্র সব যাচ্ছে, নিশ্চয়ই উনি বিভ্রান্ত হবেন না। কারণ মানুষ তেলা মাথায় তেল দেয়, ওই যে আমার নানি বলতেন কই মাছের তেলে ভাজায় তেল। এখন যেটা আমি মনে করি যে নির্বাচন, এই সরকার সুষ্ঠু নির্বাচন করার কোনো মুরাদ নাই। তারা অনেক অর্জন করতে পারত তারা যদি আন্তরিকভাবে নির্বাচন চাইতো। প্রথম কয়েক মাস তো উনি জ্ঞান দিলেন ইউনূস সাহেব, কম সংস্কার হলে অল্প তাড়াতাড়ি নির্বাচন দেব, বেশি সংস্কার হলে টাইম লাগবে। রোজার ঈদে নামাজ পড়ে গিয়ে বললো লোকজন তো চাচ্ছে আমাকে 10 বছর রাখতে। এবং আক্তার ভাইয়ের আগেকার ভিডিওগুলো দেখবেন, আক্তার ভাই আমাদের চেয়ে তো অনেক সাহসী, বীর মুক্তিযোদ্ধা যেহেতু উনি। আক্তার ভাই সবচেয়ে বেশি কট্টর ভাষায় সমালোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন হয়তো একটা দলীয় শৃঙ্খলার মধ্যে আছে বলে, তাও জানি না আক্তার ভাইকে যখন বিএনপি শৃঙ্খলার মধ্যে রাখতে পারেনি, জামাত তাকে শৃঙ্খলার মধ্যে, তাকে পা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখবে, আমি এটা বিশ্বাস করি না। উনি ওনার বিবেক দিয়ে অবশ্যই কথা বলবে। তো সরি, মার্জনা করবেন। আরেকটা বিষয় যেটা আমি আশা করেছিলাম আমার 2 আলোচক হয়তো আলোচনা করবেন বা ওনারা নানা ব্যাপারে আলোক করেছে, হাসিনা আক্তার আপনি প্রসঙ্গ তুলবেন, সেটা হচ্ছে কেউ তো আমি শেষ করি, কেউ তো বিরোধী দলে থাকতে চায় না। এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট। আবারও আনডিক্লেয়ার্ড বাকশাল হয়ে যাচ্ছে, ধানের শীষে জিতার জন্য 3-4টা দল বিলুপ্ত হয়ে গেছে। যে নুরুল হক নূর, রাশেদ, যাদেরকে আমরা প্রচন্ড স্নেহ করি, আমরা সুপ্রিম কোর্টে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি শেখ হাসিনার আমলে রক্তচক্ষুকে উপেক্ষা করে, সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ বিএনপির হয়ে ইলেকশন করার জন্য চলে গেল বিএনপিতে। অনেক দল বিলুপ্ত হলো, আবার জামাতের সঙ্গে জোট করলো অনেকে, অর্থাৎ কেউ বিরোধী দলে থাকতে চাচ্ছে না। এখানে ইমরান খান প্রথমবার যেদিন নির্বাচন হয়ে গেছে, কর্নেল ওলি কেন, উনি তো নির্বাচনও করছেন না। না না করুক, অলি সাহেব বয়স্ক মানুষ, আমি কোনো মন্তব্য করতে চাই না। একটা বয়সের পরে মাথাটা তার স্ক্রু ঠিক মতো কাজ করে না, সে আর্মি হোক আর সিভিল হোক আর যেই হোক, উকিল হোক। তো উনি কখন কি বলে, কোনটাই কি করে কিছুই বোঝা যায় না। এই জামাতের সঙ্গে সমঝোতা বেগম জিয়া কেন করলো, এই জন্য উনি 2006 যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী, এই বনানী ক্লাবের কাছে বিশাল মিটিং করে খালেদা জিয়ার সিটিং 2 মিনিস্টার আলমগীর কবির আর জাহানারা বেগম, এই যে ইয়ার দিকে বাড়ি, রাজবাড়িতে বিএনপির সিনিয়র নেতা ছিলেন, 2 মন্ত্রীকে নিয়ে দল গঠন করলেন, বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে দল করলেন।